সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ভয়ঙ্কর সব সংবাদ, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনা ফিরলেই তাণ্ডব লীলা চলবে বাংলাদেশ। শেখ হাসিনার ফেরার ঘোষণায় ঘুম হারাম তারেক সরকারের। আওয়ামী লীগকে আর কতদিন ঠেকিয়ে রাখা যাবে? আর কতদিন ধরে অত্যাচার হবে আওয়ামী লীগের উপরে? এবার এইসবের ধরে ধরে বিচার হবে, কারণ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। দীর্ঘদিন ভারতের আশ্রয় থেকে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতের এক নামী সংবাদ মাধ্যমকে এই সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। বাংলাদেশ শেখ হাসিনাকে ছাড়া অসম্পূর্ণ, শেখ হাসিনা ছাড়া অসহায়। তাই পদ্মাপাড়ের সমস্ত মানুষদের জন্যই শেখ হাসিনার প্রত্যাবর্তন দরকার। তিনি বাংলাদেশে নতুন ভোর আনবেন, সুশাসন আনবেন, সরকারের অপদার্থতা ঘুচিয়ে নতুন সূর্যোদয় আনেন একমাত্র শেখ হাসিনাই, এমনটাই কিন্তু মত। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন বাংলাদেশের অন্দরে মুখে দিচ্ছে, আর তা হলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের জ্বালা জুড়বে, এটা তো কোনো সন্দেহ হয়নি। কিন্তু সেই আওয়ামী লীগে যদি বাংলাদেশ জুড়ে আগুন জ্বালিয়ে দেয়, তখন কি হবে? সেই আগুনকে কি করে নেভাবে তারেক সরকার? রাজনৈতিক একাংশের মতে বাংলাদেশের শেখ হাসিনা প্রত্যাবর্তন মানে সরকারের দখল হাসিনাই নিতে চাইবেন। কিন্তু এত কাঠখড় পুড়িয়ে, এত ছাপ্পা ভোট করে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তার কি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ার ফিরিয়ে দেবেন? হাসিনাকে তো আগেই মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি ফিরে এলে সরকার কি সেই আদেশ কার্যকর করতে উঠে পড়ে লাগবে না? তাই যদি হয় হাসিনা মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে বাংলাদেশে ফিরতে যাবেন কেন? হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা দিনক্ষণ পাকা করে ফেলা, এসবই আসলে গিমিক, রাজনীতির পালে হাওয়া। কারণ শেখ হাসিনা খুব ভালো করে জানেন যে তার মতো তুখোর রাজনৈতিক ব্যক্তিত্ব যা ঘোষণা করবেন সেটাই খবর, আর বাংলাদেশে সেটাই হয়ে যাবে হট কেক, হবে সেই খবর। চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ হয়ে যাবে মুহূর্তে, তার সে যতই গিমিক হোক না কেন। এখানেই চাল হাসিনার, তিনি না এসেও এমন ভাবে খবর ভাসিয়ে দিলেন যাতে বাংলাদেশ তোলপাড় শুরু হয়ে যায়। আর হলেও তাই। মনে রাখা দরকার, আওয়ামী লীগকে প্রায় 2 বছর নিষিদ্ধ করে রাখা হয়েছে। তারা এখন আহত বাঘের মতো। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা মানে নতুন করে জেগে ওঠা, তার সামনে কেউ পড়লে খতম। প্রাক্তন প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে তখন নতুন উদ্যমে গর্জে উঠবে আওয়ামী লীগ। বাংলাদেশ জুড়ে তখন খুন খারাপি, মার দাঙ্গা দিলে তারেক সরকার কি করবে? কত সেনা নামাবে? বিএনপি এনসিপি কে কবজা করতে আওয়ামী লীগের বেশি সময় লাগবে না। এখন যে প্রতিরোধ সরকার করছে সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই পালাবে বিএনপি। গত 2 বছর ধরে নিষিদ্ধ করে রাখার প্রতিশোধ আওয়ামী লীগ কড়ায় গন্ডায় নেবে। তাতে বাংলাদেশে নতুন করে গণ অভ্যুত্থান হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। কার কি চাইবে? আওয়ামী লীগের হাতে তাদের কর্মীরা কচু কাটা হোক। আওয়ামী লীগের তাণ্ডব যে কি হতে পারে সেটা কি সরকার আন্দাজ করেছে কখনো? একবার পরিস্থিতি তারেকের হাত থেকে আর কখনো নিয়ন্ত্রণে আসবে না। তাই তাণ্ডব লীলার থেকে অনেক ভালো উপর থেকে হাওয়া গরম করে রাখা। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। অত্যাচার নির্যাতনের জবাব দেশের জনগণই দেবে। আমি শীঘ্রই দেশে ফিরব। যদি মরতে হয় দেশের মাটিতেই মরব, ঘোষণা শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত সংগঠন। এদেশের স্বাধীনতা, ভাষার অধিকার, এমনকি অর্থনৈতিক উন্নতি, মুক্তি আওয়ামী লীগের সময় হয়েছে। কিন্তু সেই আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য আমাদের যত জনপ্রিয় নেতা তাদেরকে নির্মমভাবে হত্যা করা, তাদের পরিবারের উপরে জুলুম, অত্যাচার, আজকে আমাদের এক একটা নেতা কর্মীকে যেভাবে নির্যাতন এবং সাথে পরিবার সহ, এটা এত মর্মান্তিক যে তা বলার মতো না। তারা ভাবে যে এইভাবে বোধহয় আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেবে, আওয়ামী লীগকে শেষ করে দেবে। আওয়ামী লীগ সেবা করে আর বারবার আওয়ামী লীগ নির্যাতনের শিকার হয়। আওয়ামী লীগ কখনো তো প্রতিহিংসা রাজনীতি করে না। মিথ্যা অপবাদ আমাদের দিয়েছে। যত হত্যা ঘটেছে সেই মাস থেকে আওয়ামী লীগের প্রায় 10,000 নেতা কর্মী তাদের গুম খুনের শিকার। কোনো সংবাদিত পরিবেশন করতে দেয় না, বের করছি। এমনকি যাদেরকে পুড়িয়ে মেরেছে, মেয়েরা নদীতে ভাসিয়ে দিয়েছে, তাদের নাম ঠিকানাটাও পাওয়া যায়নি। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন দিল, 3টা লাশ পড়েছিল, বলতে পারে না তারা কারা। ইন্ডাস্ট্রিতে আগুন দিয়ে প্রায় 150 উপরে লোক হত্যা করলো, হোটেলে আগুন দিয়ে মানুষ হত্যা করলো। আর এই সব মানুষ হত্যা দেওয়া হয়েছে এভাবে তাদের নাম দিয়ে, ওগুলি হত্যা করেছি। এই মিথ্যা অপবাদ সারা বিশ্বব্যাপী প্রচার করে যাচ্ছে। কিন্তু ভুলে যায় যে দিন একভাবে যায় না। মানুষকে তো কিছু দিতে পারেনি। অন্তত আমি ক্ষমতায় থাকতে আমার বাংলাদেশের মানুষ হাত খেতে শান্তিতে থাকতে পেরেছে। এই এত অন্যায়, এটা আল্লাহর আরশ কেঁপে গেছে। কাজে তাদের বিচার একদিন হবেই হবে, এটা নিশ্চিত থাকতে হবে। সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। এই কয়েকদিন এই এমনি দুর্মূল্যের বাজার, মানুষের আয় রোজগার নেই, ব্যবসা বাণিজ্য নেই, বিনিয়োগ নেই, তরুণ সমাজের চাকরি নেই। তার মধ্যে যে ডিজেল 102 টাকা ছিল সেটা এখন 115 টাকা, অক্টেন 122 টাকা ছিল 145 টাকা, পেট্রোল 118 টাকা থেকে 140 টাকা, কেরোসিন সেটা পায় না, আবার কেরোসিন সেটাও এখন 135 টাকা লিটারে। এমনকি যে সিলিন্ডার, সে গ্যাস সিলিন্ডারও তো দাম বাড়িয়ে দিয়েছে। তো মানুষ করবেটা কি? যা টাকা এখন 1900
40 টাকা দিয়ে কিনতে হয়। মানে এইভাবে গরিব মানুষের, সাধারণ মানুষের পেটে লাথি মারা যাচ্ছে, তাদের অর্থ সম্পদ হচ্ছে সাধারণ মানুষের পেটে লাথি মারছে, আর নিজেরা অর্থ সম্পদ বানিয়ে তাদের রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। মানুষ কি দিতে পেরেছে? শুধু লাশ উপহার দিতে পারেনি। এই অবস্থায় একটা দেশ কখনো চলতে পারে না। এই অবস্থা থেকে দেশকে আমাদের মুক্ত করতে হবে, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। কারণ আমি বিশ্বাস, যতবার আমাকে হামলা হয়েছে আমি বেঁচে গেছি। এত কাজ করার পরে যেভাবে অপবাদ দিচ্ছিল, আর যেভাবে আচ্ছা ঠিক আছে লাশ ফেলবে তো আমি ক্ষমতা থাকতে চাই না। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তাদের জীবনে উন্নতি এনেছে, তাদেরকে আমি কেন হত্যা করতে যাবো? আর লন্ডন থেকে বলে লাশ ফেলো, সরকার পড়বে, আর ইনুস তাই করায় তার মেটিকুলাসের হিসেবে। আমি আমি টুকিপাড়া চলে যাবো, কিন্তু আমাকে এখানে নিয়ে এসে রেখে যায়। আমি বলছি আমি দেশে আসবো, আমাকে ফাঁসির অর্ডার দিয়েছে, আমি নাকি 1400 মানুষ হত্যা করেছি। আওয়ামী লীগের যে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করলো সেটা হিসাব নাই। জাতিসংঘের রিপোর্টে দিয়ে দিল 1400, বাংলাদেশে সরকারি গেজেটে বলে 835, আর শহীদ রাজ্যের খাতা হলো এখানে বলছে 835, আর ওখানে 620 জনকে শহীদ পরিবার হিসেবে সাহায্য করেছে। তার মধ্যে আবার 52 জন কিডনি রোগী বা অসুস্থ অবস্থায় মারা গেছে, পরিবারকে টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আগুনে পড়া ইন্ডাস্ট্রিতে যারা মারা গেছে পুড়ে তাদের নামের মধ্যে ঢুকিয়ে দিয়ে সবাইকে শহীদ বানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের আওয়ামী লীগ অগণিত নেতাকর্মীদের যে প্রকাশ্যে হত্যা করে সেই জুলাই মাস থেকে তারা আর শহীদ হতে পারে না, তাদের নাম নাই, তাদের নাম নেওয়া যাবে না। এটাই হচ্ছে দুর্ভাগ্য। তবে এবার আর ক্ষমা নাই, এবার এদের অত্যাচার নির্যাতনের জবাব জনগণই দেবে। কতদিন জনগণকে দাবায় রাখবে? পারবে না। নির্যাতিত হতে 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 মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটা খাবার নেই, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, বিদ্যুতের কাজ নেই। এই অবস্থার প্রতিকার হবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। আমি সবাইকে দোয়া করি, যারা মারা গেছেন তাদের মাগফিরাত কামনা করি, তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। যারা এই যে আপনজন হারিয়েছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, আমরা দুই বোন, আমরাই তো তোমাদের দৃষ্টান্ত। একই দিনে মা, মানুষ একটা মৃত্যু শোক সইতে পারে না, আর মা বাবা ভাই সব হারিয়ে দেশ ছাড়া ঘর ছাড়া রিফিউজ হিসেবে আমাদের থাকতে হয়েছে। বাবা মার হত্যার বিচার ইন্ডেমনিটি দিয়েছে, বিচার করা যাবে না। 21 বছর পর ক্ষমতা চেয়ে বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, সেই প্রতিশোধ নিচ্ছে এখন। এতে যা তারা আর অন্যায় করছে, এরও প্রতিকার হবে। আমি সবাইকে দোয়া করি, আর যারা আপনজন হারিয়েছে তাদের বলবো ধৈর্য ধরতে হবে, আর যারা বাবা মা ভাইদের হত্যা করেছে তাদের বিচার একদিন করতে হবে, সেই প্রতিকারটা মনে রাখতে হবে। আর আমি তো আছি, ইনশাল্লাহ করবো বিচার। তো সব আমি সেই দোয়া করি। দেশবাসীকে উঠে বলবো সবাই যেন সুস্থ থাকে, ধৈর্য ধরে থাকবে। আমি খুব শিগগিরই ফিরে আসবো। যদি মরতে হয় দেশের মাটিতেই মরবো, কারণ ওই মাটি দেশের জন্য আমার বাবা জীবন দিয়েছে, আমার মা ভাই জীবন দিয়েছে। আমি আছি জনগণের পাশে, তোমাদের পাশে আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে ক্ষমতায় বসার 4 মাস পার করেছে বিএনপি, অথচ বন্ধ কারখানার শ্রমিকদের আর্তনাদ থামেনি। ইউনূস চলে গেলেও তার রেখে যাওয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বিএনপি এখন নির্বিকার দর্শক। 457টা বন্ধ কারখানা আর হাজারো শ্রমিকের বেতন ভাতা আটকে রেখে এ সরকার যেন প্রমাণ করছে শাসকের মুখ বদলালেও শোষণের নীতি বদলায়নি। সেনানিবাসের আঁতুর ঘরে জন্ম নেয়া এই দল এখনও সেই জিয়াউর রহমানের আমলের দুর্নীতির ছাঁচেই চলছে। গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধি ঠেকাতে পারেনি, ব্যাংকিং জটিলতা কাটেনি, অর্ডার ফেরাতে কোনো কূটনৈতিক তৎপরতা নেই। অথচ ক্ষমতায় আসার আগে কত বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। আজ বাস্তবতা হল বন্ধ কারখানার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর প্রণোদনার টাকা দলীয় কোন্দলে আটকে আছে। ইউনূস অন্তত ধ্বংস করেছিল প্রকাশ্যে, বিএনপি ধ্বংস করছে নীরবে। শ্রমিকের পাওনা আটকানো হোক বা কারখানা চালুর নামে নয়া লুটপাট, 4 মাসের রিপোর্ট কার্ড, একটাই বলে এদের কারো কাছেই সাধারণ মানুষের জীবন মৃত্যুর কোনো দাম নেই। এদিকে গাজীপুরের রাজেন্দ্রপুরের নান্দোয়ান এলাকায় এক বিশাল ও স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার 3 জুলাই দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের 3 নম্বর গেট থেকে শুরু হয়ে রাজেন্দ্রপুর বাজার এলাকায় গিয়ে শেষ হয় এই সুশৃঙ্খল মিছিল। এতে সামনে থেকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে শতাধিক নিবেদিতপ্রাণ নেতাকর্মী সাহসিকতার সাথে এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের উদাত্ত আহ্বানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো রাজপথ। নেতাকর্মীরা অত্যন্ত উদ্দীপনা ও সাহসিকতার সাথে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে সহ নানা স্লোগান দেন। রাজপথে নেতাকর্মীদের এমন সরব উপস্থিতি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে নাসির মোড়ল বলেন, আজকে গাজীপুরের মাটিতে আপনারা উপস্থিত হয়ে যে অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছেন, সেই জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমি নাসির মোড়ল, শেখ হাসিনার একজন গর্বিত সৈনিক।
দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে জয়বাংলার বিজয় আমরা ছিনিয়ে আনবই আনব, তার এই বক্তব্যে তৃণমূলের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হন। এদিকে ছাত্রলীগেরই স্বতঃস্ফূর্ত মিছিলের বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি জেনেছি, ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ফুটেজ দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অপরদিকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমামুন জানান, মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি, এটি মেট্রোপলিটন জিএমপি এলাকায় হয়েছে। তারপরেও আমরা ঘটনাস্থলে গিয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে টিআইবির জরিপ বলছে ৯১% সরকারি কর্মকর্তা ঘুষ নিচ্ছেন, ৯৮% মানুষ সেবা পেতে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন। জনপ্রতিনিধিদের মধ্যেও ১৯% সরাসরি ঘুষের সাথে জড়িত। এই সংখ্যাগুলো চেনা চেনা লাগছে? লাগারই কথা। ২০০১ থেকে ২০০৬ বিএনপি জামাতের শাসনে বাংলাদেশ পরপর ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। থানায় মামলা দিতে ঘুষ, হাসপাতালের বেড পেতে ঘুষ, জমির পর্চা তুলতে ঘুষ। দেশের মানুষ সেই অভিজ্ঞতা ভুলে যায়নি। ২০ বছর পর আবার তারাই ক্ষমতায়, আবার সেই একই চিত্র। ক্ষমতায় আসার আগে কত প্রতিশ্রুতি ছিল, কত কথা ছিল পরিবর্তনের, কিন্তু পরিবর্তন আসেনি, শুধু চেহারাগুলো পাল্টেছে। সিস্টেম সেই আগের পাই রয়ে গেছে, বরং পাকাপোক্ত হয়েছে। জবাবদিহিতা নেই, স্বচ্ছতা নেই, আছে শুধু দুর্নীতিবাজ এক পুরনো দলের পুরনো অভ্যেস। এদিকে বরিশালের মুলাদি উপজেলায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ এক আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আসামিকে স্থানীয় লোকজন পুলিশ কর্ডন ভেঙে ছিনিয়ে নিয়ে যাওয়ার পর হ্যান্ডকাফ হারিয়ে চরম বিপাকে পড়ে পুলিশ প্রশাসন। পরবর্তীতে গভীর রাতে স্থানীয়দের সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর পুলিশের দেওয়া চাবি দিয়ে হ্যান্ডকাফটি খুলে উদ্ধার করা হয়। এই ঘটনায় সরকারি কাজে বাধা সৃষ্টি ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রামারপুল বাজার এলাকা থেকে আওয়ামী লীগ কর্মী রাশেদুল ইসলাম সেতু ভূঁইয়াকে গ্রেপ্তার করে মুলাদি থানা পুলিশের একটি দল। গ্রেপ্তারের পরপরই পুলিশ তার হাতে হ্যান্ডকাফ পরালে স্থানীয় একদল বিক্ষুব্ধ মানুষ পুলিশ সদস্যদের চারপাশ থেকে ঘিরে ধরে। এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই সেতু ভূঁইয়াকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা। ঘটনার পর পুলিশ প্রশাসন আইনগত জটিলতা ও হ্যান্ডকাফ উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করে। পরে স্থানীয় প্রভাবশালী মহলের মধ্যস্থতায় গভীর রাতে এক সমঝোতার মাধ্যমে পুলিশ ঘটনাস্থল থেকে হ্যান্ডকাফটি উদ্ধার করতে সক্ষম হয়। মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি ছিনিয়ে নেবার ঘটনাটি ঘটলেও পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে হ্যান্ডকাফটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে ইতিপূর্বে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিল। গ্রেপ্তারকৃত রাশিদুল ইসলাম সেতু ভূঁইয়া ওই মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন। পুলিশ প্রশাসন সূত্রে আরও জানা যায়, সরকারি কাজে বাধা এবং হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের এই ধৃষ্টতাপূর্ণ ঘটনার পর বৃহস্পতিবার মুলাদি থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে একটি নতুন মামলা দায়ের করেছেন। ওসি খন্দকার সোহেল রানা জানান, মামলার প্রধান আসামি সেতু ভূঁইয়াসহ এই বর্বরচিত ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত অন্য অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তন ও ক্রান্তিকালের মাঝে প্রকাশ্য বাজার থেকে পুলিশকে অবরুদ্ধ করে আসামি ছিনিয়ে নেওয়ার এই ঘটনাটি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। আরও জানিয়ে দেব, যতবারই হত্যা করো আবার জন্ম নেব দারুণ সূর্য হয়ে, লিখব নতুন ইতিহাস। শিক্ষকদের উপর মব সন্ত্রাসের প্রতিবাদে অবৈধ বহিষ্কার আদেশ প্রত্যাহার, ছাত্রলীগের শিক্ষার অধিকার পুনর্বাসনের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
সিরিয়াতে বলে কিছু করি ফিরিতেছে জল সিরিয়াতে বলে কি চ্যানেল আই-এর লাইভ টক শো টু দ্য পয়েন্টের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ শাহজাহান ওমর বীর উত্তম, আর উপস্থাপক ছিলেন সোমা ইসলাম। তিনি শাহজাহান ওমরকে প্রশ্ন করেন, তারেক রহমান কি আদৌ বাংলাদেশ বা গণতন্ত্রকে ভালোবাসেন? দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ এবং আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বৃহস্পতিবার একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে সোমা ইসলামকে এই প্রশ্ন করতে দেখা যায়। ২৪-এর পট পরিবর্তনের আগে অনুষ্ঠিত এই টকশোতে সোমা ইসলাম তারেক রহমানের নেতৃত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলে জানতে চান, তিনি কি আদৌ বাংলাদেশ বা গণতন্ত্রকে ভালোবাসেন? এছাড়াও তিনি সেই সময়ের বিএনপির অবস্থাকে একটি নেতৃত্বের সংকট হিসেবে বর্ণনা করেছেন, কারণ তার দৃষ্টিতে মাঠ পর্যায়ের কর্মীরা হতাশ এবং তাদের সঠিক দিক নির্দেশনা বা গাইড করার মতো কেউ নেই। তিনি আরও উল্লেখ করেন, দলের প্রধান দেশের বাইরে অবস্থান করে ভার্চুয়াল মিটিং করছেন এবং প্রতিদিন জনগণের কাছে ক্ষমা চাইছেন, যা দলের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। এছাড়া তিনি বিএনপির অভ্যন্তরে নেতৃত্বের পরিবর্তন নিয়ে কোনো দাবি উঠেছে কিনা সেই বিষয়েও জানতে চান। এম আবদুল্লাহ এবং জুলকারনাইন সায়েরে শেয়ার করা এই ভিডিও প্রায় ৩.৫ লাখ ভিউ হয়েছে।